আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইউক্রেনে রাশিয়া এবারে যে হামলা চালিয়েছে এটি নজিরবিহীন। নজিরবিহীন মানে হলো এরকম উদাহরণ আর নেই। এর আগে এমন ব্যাপক হামলা একদিনে রাশিয়া ইউক্রেনে করেনি। কি করেছে রাশিয়া? রাশিয়া ৬০০ ড্রোন, ৯০টি ক্ষেপণাস্ত্র একযোগে ব্যবহার করেছে। সংখ্যার হিসাবে হয়তো এটি তেমন ব্যাপক নয়, কিন্তু যেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেটি বিবেচনায় নিলে এই আক্রমণ গুরুতর। কি ক্ষেপণাস্ত্র? ওই ক্ষেপণাস্ত্রের নাম হলো ওরেশনিক। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। একাধিক বিস্ফোরক এতে যুক্ত করা যায় এবং একাধিক বিস্ফোরক যুক্ত করে যদি ওরেশনিক দিয়ে হামলা করে তাহলে ভ্লাদিমির পুতিন মনে করেন যে সেই হামলাটা পারমাণবিক অস্ত্রের মতোই ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। ভ্লাদিমির পুতিন মনে করেন যে এই ওরেশনিক ছুটে যায় উল্কার বেগে। অর্থাৎ কোনো একটা উল্কাপিণ্ড যখন বিচ্যুত হয়ে পৃথিবীর দিকে বা অন্য কোনো দিকে ছুটে যায় আঘাত করার জন্য, সেই উল্কাপিণ্ডের মতোই গতিতে এটি ছুটে যায়। আমাদের হিসাবে মানে আমাদের বিজ্ঞানীদের হিসাবে এই গতিটা হলো শব্দের চেয়ে 10 গুণ বেশি, মানে 10 মেক গতিতে এই ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুটে যায়। এবং এই ওরেশনিক এটি অজেয় বলে রাশিয়া মনে করে। অর্থাৎ এই অস্ত্রটিকে থামানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত পৃথিবীর কেউ গড়ে তুলতে পারেনি বলেই ভ্লাদিমির পুতিন দাবি করেছেন। তাহলে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়ে এই যে হামলাটি রাশিয়া করলো, এটি কি ইউক্রেনে তার প্রথম হামলা? না। ২০২৪ সালে দিনেপ্রো শহরে প্রথম ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। তখন চমকে উঠেছিল বিশ্ব এর যে ভয়াবহতা দেখে, মানে ব্যাপকতা দেখে। এরপর গত বছরে জানুয়ারির দিকে আবারও ওরেশনিক ব্যবহার করেছিল রাশিয়া, আর এবারে ওরেশনিক ব্যবহার করলো। কিয়েভের যেখানে এই ওরেশনিক আঘাত করেছে তার আশেপাশে সরকারি ভবন, বেসরকারি ভবন কেঁপে উঠেছে, মানুষজন কেঁপে উঠেছে এর ভয়াবহতায়। এখন এই ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়া কেন ব্যবহার করলো? রাশিয়া বলছে যে বৃহস্পতিবার তাদের অধিকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলে ড্রোন হামলা করেছিল ইউক্রেন। সেই ড্রোন হামলায় 18 জন মানুষ মারা গেছে। তারই প্রতিশোধ নিতে গিয়ে এখন রাশিয়া এই হামলাটি করেছে। অর্থাৎ এটি স্পষ্ট যে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে আঘাত পাল্টা আঘাত, আক্রমণ পাল্টা আক্রমণ, প্রতিশোধ পাল্টা প্রতিশোধের স্পৃহা এখনো জেগে আছে এবং এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ সেখানে নেই। মানুষ কতজন মারা গেছে তা নিয়ে যদি ক্ষয়ক্ষতির বিচার বিবেচনা করা যায় তাহলে দেখবেন যে এই আঘাতে 2জন শিশু সহ 4জন মানুষ মারা গেছেন এবং 400-র মতো মানুষ আহত হয়েছেন। সুতরাং মৃত্যুর হিসাবে হয়তো কম মনে হতে পারে, কিন্তু ভয়াবহতার হিসেবে ওরেশনিক ব্যবহার মোটেও কম নয়। এবারে রাশিয়ার আক্রমণের লক্ষ্য ছিল কিয়েভ, রাজধানী। এবং এই আক্রমণের পরে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন যে তারা 549টির মতো ড্রোন আটকে দিতে পেরেছে আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে। অর্থাৎ 51টির মতো ড্রোন আঘাত করেছে, 55টির মতো ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অর্থাৎ যেখানে আঘাত করার জন্য লক্ষ্য করে নিশানা করে ছোড়া হয়েছিল সেখানে আঘাত করতে পারেনি, আর বাকি ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে। এটি প্রমাণ করে যে রাশিয়ার আক্রমণ শতভাগ ঠেকিয়ে দেওয়ার মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের নেই। আবার ধরুন এই বিপুল পরিমাণ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে গোলা বা মিসাইল সেগুলোর ব্যাপক ব্যবহার করতে হচ্ছে ইউক্রেনকে, এবং সেগুলো ফুরিয়ে যাওয়ার একটা ঝুঁকিও আছে। কারণ যুক্তরাষ্ট্র এখন ব্যস্ত ইরানে। ইসরায়েলকে রক্ষা করার জন্য তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। এমনকি মধ্যপ্রাচ্যের 13টি ঘাঁটি এখন আর যুক্তরাষ্ট্র কাজে লাগাতে পারছে না বলে গণমাধ্যমগুলো বলছে, কারণ ওইসব ঘাঁটিগুলোর রেডার সিস্টেম ভেঙে পড়েছে। রেডার সিস্টেম ভেঙে পড়া মানে হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ না করা। সুতরাং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের দরকার। ফলে এই মুহূর্তে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যে পর্যাপ্ত পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে সেটিও ঠিক ধারণা করা যায় না। আবার ধরুন ইউরোপ সর্বাত্মকভাবে সহযোগিতা করবে ইউক্রেনকে। ইউরোপের কাছে টাকা আছে, তারা টাকা দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চাইবে, কিন্তু যুক্তরাষ্ট্র তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাসে মাসে তৈরি করতে পারে না। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে একটু সময়ও লাগে, খরচও লাগে। সুতরাং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা শর্টেজ ইউক্রেনের সামনে আসছে এটি ধারণা করা যায়। আবার রাশিয়া যদি বুঝতে পারে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাব আছে, তাহলে রাশিয়া
জোরদার আক্রমণ করবে, এটা তো সাধারণ কমন সেন্সে বলে। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিটা গুরুতর, একটা নজিরবিহীন, একটা ভয়ঙ্কর হামলা আমরা সেখানে দেখলাম। এখন যেসব শর্তগুলো রাশিয়া দিয়েছে সেসব শর্তগুলো এখনো ইউরোপ এবং ইউক্রেন মেনে নেয়নি। ডনবাস অঞ্চল পুরোটা রাশিয়াকে ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেন সম্মত নয়। ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যের সংখ্যা 6 লাখে নামিয়ে আনতে ইউক্রেন সম্মত নয়। যুদ্ধ শেষ হয়ে গেলে ইউক্রেন পুনর্গঠনে ন্যাটোভুক্ত দেশগুলো অংশগ্রহণ করবে কি করবে না এই বিষয়ে বিরোধ রয়েছে। রাশিয়ার উপরে যেসব নিষেধাজ্ঞা রয়েছে সেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কি হবে সেগুলো আলোচনার বিষয় রয়েছে। জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্র কি হবে, কার ভাগে পড়বে সেগুলো নিয়ে আলাপ আলোচনা রয়েছে। ফলে এখনো পর্যন্ত এই যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন তা মূলত মুখ থুবড়ে পড়েছে বা থেমে আছে, এটি আমরা বলতে পারি। সুতরাং সহসাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে বন্ধ হয়ে যাবে এমনটি বলা যাচ্ছে না। রাশিয়া যে আক্রমণ করেছে তাতে তারা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে ভয়ঙ্করতম আক্রমণ করার জন্য তারা প্রস্তুত রয়েছে, তারা এখনই যুদ্ধ বন্ধ করতে চায় না। আবার ধরুন, ইউরোপ এবং জেলেনস্কি তারা মনে করতেন যে রাশিয়া যদি তেল বিক্রি করতে না পারে তাহলে হয়তো ভ্লাদিমির পুতিন যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য হবেন, কারণ তারা মনে করে যে ভ্লাদিমির পুতিন তেল বিক্রির টাকা দিয়ে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন ইরান পরিস্থিতির কারণে রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ব্যাপকভাবে তেল বিক্রি করতে পারছে, ফলে রাশিয়ার হাতে কিন্তু টাকার ফ্লো রয়েছে। কাজে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কি তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আপনারা কি কিছু বলতে পারেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।